এক শান্ত গ্রামে পরাণ নামে এক ব্যক্তি তার ছেলে রবির সাথে বাস করত। কয়েক বছর আগে রবির মা মারা যাওয়ার পর পরাণ অনেক কষ্ট করে রবিকে বড় করে তোলে। পরাণের আশা ছিল বড় হয়ে রবি তাকে সাহায্য করবে, কিন্তু রবি ছিল ভীষণ অলস। তার কাজ ছিল শুধু ঘুমানো আর আড্ডা দেওয়া। ওরে রবি বাবা, দুপুর হয়ে গেল আর তুই এখনো ঘুমাচ্ছিস? সকালে বলেছিলাম কিছু বাসন পড়ে আছে, ওগুলো পরিষ্কার করতে, কিন্তু তোর তো ঘুমেরই শেষ নেই। ও বাবা, তুমিও না। আমার মনে হলো এইমাত্র সকাল হলো। তুমি চিন্তা করো না, আমি এখনই করে দিচ্ছি। তুমি বরং জমিদার বাবুর খেতে যাও, না হলে উনি রেগে যাবেন। বাবা, আমার শরীরে আর শক্তি নেই। আমি জমিদারকে কাজ না করার কথা জানিয়ে দিয়েছি। এখন ঘর চালানোর দায়িত্ব তোর। আমার হাড়গুলো সব অকেজো হয়ে গিয়েছে। বাবা, তুমি সোজাসুজি বললেই তো পারো যে আমার ঘুমোনো তোমার সহ্য হচ্ছে না। মিছিমিছি কেন বলছো যে তুমি কাজ করতে পারবে না? তোর কাছে আমার কথা মিথ্যে মনে হয়? গ্রামের মানুষ আমাকে পাগল বলে যে আমি একটা অকেজো ছেলে বড় করেছি। যেদিন আমি থাকবো না, সেদিন তুই আমার কথার দাম বুঝবি। বাবার কথায় রাগ করে রবি বাড়ি থেকে বেরিয়ে বনের এক গাছের তলায় গিয়ে বসে। এই গ্রামের মানুষগুলোই বাবাকে উস্কে দেয়। আমি একটু বিশ্রাম নিলেই কি সব শেষ হয়ে যাবে? যাই হোক, শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নি। রবি ঘুমিয়ে পড়লে সেখান দিয়ে এক সাধু বাবা যাচ্ছিলেন। তিনি রবিকে দেখে বললেন, ওঠ মূর্খ, এমন জোয়ান ছেলে হয়ে অলসদের মতো দিনরাত ঘুমাচ্ছিস কেন? তোর জীবনের কি কোনো লক্ষ্য নেই? সাধু বাবা, আপনার সমস্যাটা কি? বাড়িতে বাবা ঘুমোতে দেন না, এখানে আবার আপনি শুরু করলেন। আমাকে শান্তিতে থাকতে দিন। শোন বাছা, আমি তোর শত্রু নই। তুই ভুল পথে চলছিস। মনে রাখিস, তোর ওপর বড় বিপদ আসতে চলেছে। এখন যদি সাবধান না হোস, তবে তোকে অনেক বড় মাসুল দিতে হবে। যান বাবা, আমাকে ভয় দেখাবেন না, আমি দেখে নেব। রবি সাধু বাবার সতর্কবাণী উপেক্ষা করল, কিন্তু সময় তার আপন গতিতে এগিয়ে চলল। কিছুদিনের মধ্যেই পরাণের অবস্থা এতটাই খারাপ হলো যে সে বিছানা থেকে উঠতে পারছিল না। বাড়িতে না ছিল শস্য, না ছিল টাকা। রবি বাবা, হয়তো এবার আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। নিজের খেয়াল রেখো। মনে রেখো, কোনো কাজই ছোট বা বড় নয়। মানুষের চিন্তা ছোট বা বড় হয়। না বাবা, আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। রবি তার বাবাকে নিয়ে হাসপাতালে গেল এবং ডাক্তার রবিকে বললেন, রবি, ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখনই অপারেশন করতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো কঠিন। এর জন্য তোমাকে 50,000 টাকা জমা করতে হবে। 50,000 টাকা? ডাক্তার সাহেব, এত টাকা আমি কোথা থেকে পাবো? দয়া করে আমাকে কিছুটা সময় দিন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, যাতে উনি কয়েকদিন আরাম পান, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করো। রবি ভেঙে পড়ল। সে জমিদারের কাছে সাহায্য চাইল, কিন্তু জমিদার তাকে এই বলে তাড়িয়ে দিল যে বৃদ্ধ ঘোড়ার পেছনে আমি টাকা খরচ করি না। গ্রামের মোড়লও তাকে সাহায্য করতে অস্বীকার করলেন। সব চেষ্টা করে রবি ক্লান্ত হয়ে সেই গাছের নিচেই গিয়ে কাঁদতে লাগল। হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। আমি 50,000 টাকা কোথা থেকে পাবো প্রভু? কোনো পথ দেখান প্রভু, কোনো পথ দেখান। তখনই সেই সাধু বাবা আবার প্রকট হলেন। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আপনার সতর্কবাণী সত্যি হয়েছে। আমার 50,000 টাকা লাগবে, না হলে আমার বাবা মারা যাবেন। কেউ আমাকে সাহায্য করছে না। বাবা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই ভালো কথা। এই নাও, এটা আমার শক্তি দিয়ে তৈরি করা ছাই। এটা তোমার জিভ দিয়ে চাটলে তুমি কখনো ক্লান্ত হবে না, এবং তোমার শরীরে দানবের মতো শক্তি আসবে। এবার যাও আর কাজ করো। রবি ওই ছাই স্পর্শ করার সাথে সাথে তার মনে হলো যেন শরীরে বিদ্যুৎ খেলে গেছে। সে কোনো বিরতি ছাড়াই ঘন্টার পর ঘন্টা কাঠ কাটতে থাকল। দেখতে দেখতে সে এত কাঠ কেটে ফেলল যে বাজারে বিক্রি করে তার 6,000 টাকার লাভ হলো। কি চমৎকার! বাবার ছাই তো সত্যিই জাদু করে দিল। এখন আমি আরও পরিশ্রম করব। পরবর্তী কয়েকদিন রবি পাগলের মতো পরিশ্রম করতে থাকল। সে 46,000 টাকা জমা করে ফেলল, কিন্তু সময় ছিল খুব কম এবং তার বাবার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তার আরও 4,000 টাকা প্রয়োজন ছিল। সে আবার জমিদারের কাছে গেল। ঠিক আছে, আমি তোমাকে 4,000 নয়, পুরো 5,000 টাকা দেব,
কিন্তু তোমাকে আমার 10 কাঠা জমি একদিনেই চাষ করতে হবে। আপনার শর্ত মঞ্জুর শেঠজি, কাল সন্ধে নাগাদ কাজ শেষ হয়ে যাবে। রবি কড়া রোদে বিরতি ছাড়াই নিজের ঘাম ঝরিয়ে খেতে কাজ করল। তার পরিশ্রম দেখে জমিদারও অবাক হয়ে গেলেন। সন্ধে নাগাদ কাজ শেষ হলো এবং রবি তার পাওনা টাকা পেয়ে গেল। বাবার জীবন আমার এই হাতের শক্তির ওপর নির্ভর করছে। সাধু বাবার ছাই আমার সাথে আছে, আমার ক্লান্তি আসবে না। দুপুরের তপ্ত রোদে রবি ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল, কিন্তু তার গতি কমেনি। সন্ধে হতে হতে সে কাঠের বিশাল এক স্তূপ তৈরি করে ফেলল। রবি সেই কাঠ নিয়ে বাজারে গিয়ে ব্যবসায়ীর সাথে দেখা করল। আরে রবি, তোমাকে তো গ্রামের সবচেয়ে বড় অলস বলা হতো। একদিনে এত কাজ! আর কাঠগুলো কি চমৎকার এবং শুকনো। এই নাও তোমার ৬,০০০ টাকা। কাল আরও আনলে আমি তোমাকে আরও টাকা দেব। ধন্যবাদ মালিক, কাল আমি এর থেকেও বেশি পরিশ্রম করব। রবি এখন প্রতিদিন সকাল 4টায় ঘুম থেকে ওঠে। সে প্রথমে বাড়ির সব কাজ করে, অসুস্থ বাবাকে ওষুধ ও খাবার খাওয়ায় এবং তারপর জঙ্গলের দিকে রওনা দেয়। গ্রামের চত্বরে বসে থাকা লোকজন, যারা গতকাল পর্যন্ত তার সমালোচনা করত, তারা এখন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দেখলে তো, পরাণের ছেলে তো বদলে গেছে। শুনেছি জঙ্গলে ভূতের মতো কাজ করে। হ্যাঁ ভাই, লোকে বলছে ও নাকি কোনো সিদ্ধ বাবার দেখা পেয়েছে, যিনি ওকে জাদুকরী শক্তি দিয়েছেন। তা না হলে যে ছেলে সূর্যাস্ত পর্যন্ত ঘুমাতো, সে আজ সূর্য ওঠার আগেই কাজে নেমে পড়ে। এদের বলতে দাও, যতক্ষণ না হাতে পুরো 50,000 টাকা আসছে আমি শান্তিতে নিঃশ্বাস নেব না। রবি কাঠ বিক্রি করে 46,000 টাকা জমিয়ে ফেলেছিল, কিন্তু এখন সময় ফুরিয়ে আসছে। পরাণের অবস্থা আরও খারাপ হতে থাকে। ডাক্তার জানিয়েছিলেন যে আগামী 2 দিনের মধ্যে অপারেশন না হলে বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়বে। রবির আরও 4,000 টাকার জরুরি প্রয়োজন ছিল। রবি আবার জমিদারের কাছে সাহায্য চাইতে গেল। এসো রবি, শুনেছি আজকাল খুব পরিশ্রমী হয়ে গেছো। কি চাই? টাকা? হ্যাঁ শেঠজি, মাত্র 4,000 টাকা কম পড়ছে। আমার হাতে সময় নেই, আপনি এই টাকাটা দিয়ে দিন। আমি আপনার কাছে আজীবন গোলামি করব। গোলামির দরকার নেই, আমার অন্য একটি জমি চাষ করে দাও। আমার 10 কাঠা জমি পরিত্যক্ত পড়ে আছে, মাটি পাথরের মতো শক্ত হয়ে গেছে। তুমি যদি আগামীকাল সূর্যাস্তের আগে পুরো জমিটি চাষ করে দাও, প্রয়োজনে আমার গরুও নিয়ে যেতে পারো। তুমি যদি এই কাজটি করতে পারো, তবে আমি তোমাকে 5,000 টাকা দেব। রাজি? রাজি শেঠজি, আগামীকাল সন্ধে পর্যন্ত কাজ শেষ হয়ে যাবে। দুপুর নাগাদ রবির সাহস ভাঙতে শুরু করেছিল। তার হাত থেকে রক্ত বের হতে শুরু করল। তখনই সাধু বাবার কথা তার কানে বাজল। বিপদের পাহাড় ভেঙে পড়বে রবি, প্রস্তুত থেকো। রবি আবার উদ্যমে জমি চাষ করতে শুরু করল। হাত জবাব দিয়ে দিচ্ছে, তৃষ্ঠায় বুক ফেটে যাচ্ছে। বাবা, তোমার এই ছাইয়ের কি গুণ কমে যাচ্ছে? না, আমায় হারলে চলবে না। বাবার মুখটা মনে করো রবি, বাবার ওই ক্ষীণ কণ্ঠটা মনে করো। সূর্যাস্তের সময় জমিদার যখন খেতে এলেন, তার চোখ তো ছানা বড়া। পুরো জমি চাষ করা হয়ে গেছে। রবি তখন ক্ষেতের এক কোণে বসে বিশ্রাম নিচ্ছিল। এই তো অসম্ভব। 10 জন মানুষের কাজ একটা বাচ্চা ছেলে একদিনে করে ফেললো। এই নাও রবি, তোমার টাকা। তুমি মানুষ নও, তুমি তো সাক্ষাৎ দানব। টাকা নিয়ে রবি সোজা দৌড়ে হাসপাতালে গেল। ক্লান্তিতে পা টলছিল, কিন্তু বুক ছিল আশায় ভরা। ডাক্তারবাবু, এই নিন পুরো 51,000 টাকা। এক একটা পয়সা আমার নিজের কষ্টের রোজগার। এবার দয়া করে আমার বাবাকে বাঁচান, আর দেরি করবেন না। সাব্বাস রবি, তোমার পরিশ্রম বিফলে যাবে না। আমরা এখনই অপারেশন শুরু করছি। অভিনন্দন রবি, অপারেশন সফল হয়েছে। তোমার বাবা এখন বিপদমুক্ত। সত্যি বলতে কি, তার বেঁচে থাকার ইচ্ছা আর তোমার এই হাড় ভাঙা খাটুনি আজ এক অলৌকিক কাণ্ড ঘটিয়েছে। তুমি যদি আর একটুও দেরি করতে, তবে হয়তো আমরা তাকে হারাতাম। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমি কি একবার তার সাথে দেখা করতে পারি? কিছুদিন পর রবি তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে এলো। খোকা, আমি এখনো বেঁচে আছি। আমার তো মনে হয়েছিল তোর সাথে আর কোনোদিন দেখাই হবে না। বাবা, তোমার আর কিচ্ছু হবে না। তোমার ছেলে এখন বদলে গেছে। আমি তোমার চিকিৎসার জন্য টাকা জমিয়েছি। এখন থেকে আর তোমাকে জমিদারের বকুমি শুনতে হবে না। আমার লাল, এই হাতগুলো অনেক কষ্ট সহ্য করেছে। আমাকে ক্ষমা করে দিস খোকা, আমি তোকে অনেক বকাঝকা করেছি। না বাবা,
তোমার সেই শাসনের জন্যই তো আজ আমি মানুষ হতে পেরেছি, নয়তো হয়তো আজ কোনো গাছের নিচে ঘুমিয়ে দিন কাটিয়ে দিতাম।